আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের পডকাস্টে স্বাগতম। আমি নুসরাত জাহান ইকরা আর আপনাদের সাথে আছে এমজি ইমিগ্রেশনের সিইও স্যার মার্টিন গুনজারভেজ। স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আমাদের এখানে কিছু কোশ্চেন ছিল ইমিগ্রেশন সংক্রান্ত, আমরা একটু আপনার কাছ থেকে এইগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। স্যার আমি কোন ভিসাটা যদি করি আমার জন্য ভালো হয়? স্টাডি ভিসা করলে আমার জন্য বেটার হবে, নাকি হচ্ছে ওয়ার্ক পারমিট, পিআর প্রোগ্রাম, নাকি হচ্ছে অন্য কোনো ভিসা আমার জন্য বেটার হয়? আচ্ছা, এটা অবশ্যই প্রথমত নির্ভর করবে হচ্ছে একজন মানুষের পার্সোনাল প্রেফারেন্সের উপরে, যে একজন মানুষ কি করতে চাইছে, কেন সে দেশের বাইরে যেতে চাচ্ছে। এখন কেউ যদি শুধুমাত্র ট্যুরিজমের জন্য দেশের বাইরে যেতে চায়, ঘুরতে যাবে, অথবা হয়তো ছোট একটা বিজনেস মিটিং করতে যাবে বা কোনো একটা কনফারেন্সে অ্যাটেন্ড করতে যাবে, সেক্ষেত্রে তার জন্য অবশ্যই ভিজিট ভিসা। ভিজিট ভিসা হচ্ছে শর্ট টার্মের জন্য, ওই দেশে সে কোনো ধরনের অথরিটি পাবে না, শুধুমাত্র ঘুরে আসবে। এরপরে হচ্ছে কেউ যদি স্টাডি পারপাসে সে যেতে চাচ্ছে কোনো একটা দেশে পার্টিকুলারলি, সেটা অবশ্যই সবাই জানে যে তখন তাকে অবশ্যই স্টাডি পারমিট বা স্টাডি প্রোগ্রামের আন্ডারে তাকে অ্যাপ্লাই করতে হবে। দেন এগেন আমাদের বাংলাদেশে যেমন খুবই পপুলার হচ্ছে যারা কাজের জন্য সরাসরি দেশের বাইরে যেতে চায়, এটাও কিন্তু টেম্পোরারি। ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট এগুলো কিন্তু টেম্পোরারি। সো কেউ যদি মনে করে যে আমি দেশের বাইরে কাজের জন্য যেতে চাই, যাতে করে আমার কিছু এক্সট্রা ইনকাম হবে বা আমি ভালো একটা এনভায়রনমেন্টে কাজ করতে পারবো, হয়তো বাংলাদেশে সেই অপরচুনিটিটা পাচ্ছে না, তখন সে অবশ্যই ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবে। এবং দিন শেষে কেউ যদি পার্মানেন্টলি কোনো দেশে মুভ করতে চায়, সেটা একা হতে পারে, ফ্যামিলি নিয়ে হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই পার্মানেন্ট রেজিডেন্স প্রোগ্রাম। পার্মানেন্ট রেজিডেন্স প্রোগ্রামকে এক এক দেশে এক এক নামে বলা হয়, কোথাও পিআর বলা হয়, কোথাও শুধুমাত্র রেজিডেন্সি বলা হচ্ছে, কোথাও এটাকে গ্রিন কার্ড বলা হচ্ছে যেমন আমেরিকাতে। সো সে ডিসাইড করবে যে পার্মানেন্ট রেজিডেন্সির জন্য যেতে চাইলে পিআর প্রোগ্রাম। অ্যান্ড ফাইনালি হচ্ছে কেউ যদি সরাসরি সিটিজেনশিপ নিতে চায় কোনো একটা পার্টিকুলার কান্ট্রিতে, কিছু কিছু দেশ এই অপরচুনিটিটা দিয়ে থাকে, বাংলাদেশে বসেই অন্য একটা দেশের সিটিজেনশিপ এবং পাসপোর্টও একজন মানুষ ক্লেম করতে পারবে। স্যার বাংলাদেশ থেকে এটা পসিবল যে বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে চলে যাওয়া সম্ভব? ইয়েস, বাংলাদেশ থেকেই এই ধরনের সবগুলো করা পসিবল। আচ্ছা, তার জন্য স্যার কেমন সময় লাগতে পারে? কারণ হচ্ছে সময়টা আসলে এটা একটা আনসারে ডিফাইন করাটা খুব ডিফিকাল্ট, কারণ প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা দেশের নিজস্ব টাইমলাইন আছে। আমি যদি আপনাকে একদম শর্টেস্ট পসিবল টাইম বলি, সেক্ষেত্রে 1 থেকে 2 মাসের মধ্যে কিছু কিছু কান্ট্রির ভিসা, ইভেন কি পিআর এবং সিটিজেনশিপ করাও পসিবল। বা স্টাডি পারমিট ডিফিকাল্ট, 1 থেকে 2 মাসের মধ্যে অবভিয়াসলি, এখানে ইউনিভার্সিটির ব্যাপার থাকে, বাট একদম লোয়েস্ট পসিবল টাইম হচ্ছে 1 থেকে 2 মাস। ভিজিট ভিসা কোনো কোনো ক্ষেত্রে আরও কম সময়ও হতে পারে। অ্যান্ড লংগেস্ট টাইম আসলে বলাটা ডিফিকাল্ট, কিছু কিছু প্রোগ্রাম আছে যেখানে 7 থেকে 8 বছরও সময় লাগতে পারে। আচ্ছা, তাহলে তো অনেক দিন সময় লাগতেছে। স্যার আপনি যদি আমাকে একটু বলতেন যে কি কি ডকুমেন্টসগুলো লাগতে পারে, কারণ হচ্ছে আমি যদি এখন একটা ফাইল রেডি করি বা আমি যদি চিন্তা করি কখনো যে কোনো দেশে যাব, তো আমি তো আমার ডকুমেন্টসগুলো রেডি করব, আপনি যদি একটু সাজেস্ট করতেন যে কেমন ডকুমেন্টস আমি রেডি করব। অফকোর্স ডকুমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো ভিসা অ্যাপ্লিকেশন বা পিআর অ্যাপ্লিকেশন বা যেটাই বলি আমরা, যে কোনো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনে। সো 1 নাম্বার ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট। সো অবভিয়াসলি ক্যান্ডিডেটের পাসপোর্ট থাকতে হবে, অ্যান্ড সেই পাসপোর্টে ভ্যালিডিটি থাকতে হবে। আমরা এক্সপেক্ট করি ন্যূনতম 1 বছরের ভ্যালিডিটি যেন পাসপোর্টে থাকে, এবং মেক শিওর করতে হবে পাসপোর্টে যেন কোনো ইনফরমেশন ভুল না থাকে, স্পেশালি নাম, বাবা মায়ের নাম, ডেট অফ বার্থ, জন্মস্থান, বাংলাদেশের ক্ষেত্রে এনআইডির সাথে মিল রেখে এই ডকুমেন্টগুলো কনফার্ম করা, সার্টিফিকেটের সাথে ইনফরমেশনগুলো ম্যাচ থাকা। সো কারেক্ট পাসপোর্টটা করাটা খুব জরুরি। পাসপোর্টের পাশাপাশি ইমিগ্রেশনের ক্ষেত্রে এক একটা প্রোগ্রামের ক্রাইটেরিয়া অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যেমন ফাইন্যান্সিয়াল একটা রিকোয়ারমেন্ট থাকে, নির্দিষ্ট অ্যামাউন্টের ফান্ড দেখাতে হয়, সেক্ষেত্রে ব্যাংক ডকুমেন্ট, অ্যাসেটের ডকুমেন্ট এগুলো দেখানো যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে সে আগে যেখানে কাজ করেছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে, ওখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা এমপ্লয়মেন্ট লেটার বা এক্সপিরিয়েন্স লেটার এগুলো সে শো করতে পারে, স্যালারি সার্টিফিকেট শো করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এডুকেশনের রিকোয়ারমেন্ট থাকে, ব্যাকগ্রাউন্ড এডুকেশন, ধরেন একজন ব্যাচেলার ডিগ্রি করেছে, তখন তাকে ব্যাচেলার সার্টিফিকেট এবং মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট এটা তাকে অ্যাড করতে হতে পারে। বিভিন্ন প্রোগ্রামে ফ্যামিলি ইনফরমেশন চায়, সেক্ষেত্রে বাবা মা, ভাই বোন, সন্তান থেকে থাকলে তাদের ইনফরমেশন কারেক্টলি প্রোভাইড করা, সবার ডেট অফ বার্থ, অ্যাড্রেস খুবই ইম্পর্টেন্ট, কারেক্টলি অ্যাড্রেস প্রোভাইড করা, ইমেল অ্যাড্রেস প্রোভাইড করা, ফোন নাম্বার। সো এই ইনফরমেশনগুলো বেসিক। এর পাশাপাশি দেখা যায় এক একটা প্রোগ্রামের উপর ভিত্তি করে আপনার, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে আপনি কানাডার ভিজিট ভিসা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু ডকুমেন্ট প্রোভাইড করতে হবে যে দেশের সাথে আপনার কী সম্পর্কতা, কেন আপনি দেশে ব্যাক করবেন, কান্ট্রিটাই খুব ইম্পর্টেন্ট।
আবার দেখেন আপনি যদি ধরেন ফর এক্সাম্পল আপনি অস্ট্রেলিয়াতে স্টাডি করতে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে জেনুইন স্টুডেন্ট ক্লিয়ারেন্সের জন্য আপনাকে কিছু স্পেশালাইজড ডকুমেন্ট ওদেরকে প্রোভাইড করতে হবে। সো এটা আসলে যে পার্টিকুলার প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করছেন ওই প্রোগ্রামের ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করছে, রাইট? ওকে স্যার, আমার আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন আছে। আপনি যদি আমাকে একটু আইডিয়া দিতেন স্যার, সব থেকে লোয়েস্ট কস্ট থেকে শুরু করে সব থেকে হাইস্ট, মানে কেমন আমি যদি অ্যাপ্লাই করতে চাই আমার বাজেট কেমন রেখে আমার স্টার্ট করা উচিত? আচ্ছা, এগেইন এগুলো প্রত্যেকটা জিনিসই আসলে খুবই সাবজেক্টিভ কোয়েশ্চেন, এগুলো হচ্ছে ডিপেন্ড করে পার্টিকুলার প্রোগ্রামের উপরে। সো সবচেয়ে লোয়েস্ট কস্ট যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই ভিজিট ভিসা। যে কোনো দেশের ভিজিট ভিসা অ্যাকচুয়ালি খুবই কম খরচে করা যায়, ডিপেন্ডিং অন ওই ভিসা অ্যাপ্লিকেশনটা কতটা কমপ্লিকেটেড। সো ধরেন একজন মানুষ ন্যূনতম 5 থেকে 10 হাজার টাকা খরচ করেও একটা দেশের ভিজিট ভিসা পেতে পারে, যেগুলো আমাদের কাছাকাছি কান্ট্রি যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া। আবার একটু এক্সপেন্সিভ কান্ট্রি আছে যেখানে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন ফিটা অনেক হাই, যেমন অস্ট্রেলিয়া আছে, ইউএসএ আছে। সো সেক্ষেত্রে গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন ফি দেখা যায় বাংলাদেশ টাকায় 30-35 হাজার টাকার মতো আসে। এর বাইরে যদি কনসালটেন্ট হায়ার করে তারা, তখন আবার কনসালটেশনের একটা ফি থাকে। সো এটা হলো ভিজিট ভিসাটা আমি বলবো যে কমের মধ্যে। এর মধ্যে আপনি যদি চিন্তা করেন যে মাঝামাঝি খরচ বা একটু মোটামুটি খরচের মধ্যে, যেমন যারা ওয়ার্ক নিয়ে যেতে চায় বিভিন্ন দেশে, সেক্ষেত্রে একটা ওয়ান টাইম তাদের একটা কস্টিং থাকে, লয়ার ফি থাকে, অ্যান্ড ওই দেশের এমপ্লয়ার থাকলে কিছু কিছু ক্ষেত্রে এমপ্লয়ার ফি থাকে। উপরের দিকে খরচ যদি বলি সেক্ষেত্রে স্টাডি ডেফিনেটলি একটা এক্সপেন্সিভ প্রোগ্রাম, কারণ আপনি একটা বিদেশে স্টাডি করতে গেলে ওই দেশের টিউশন ফি পে করা, ওই দেশে আপনার থাকা খাওয়ার খরচ মেনটেন করার একটা ব্যাপার থাকে, এবং স্টুডেন্ট লাইফে যেহেতু ইনকামটা খুবই লিমিটেড থাকে, মোস্ট অফ দ্য খরচটাই দেখা যায় আপনাকে হয়তো দেশ থেকে অ্যারেঞ্জ করতে হচ্ছে। এবং আরও এক্সপেন্সিভ প্রোগ্রাম যদি আমরা বলি, আমি একটু আগে আলাপ করছিলাম যে সিটিজেনশিপ প্রোগ্রাম যেগুলো আছে বা ইনভেস্টমেন্টের থ্রুতে কোনো একটা দেশের পার্মানেন্ট রেসিডেন্স, এই প্রোগ্রামগুলো মূলত মেজর কান্ট্রি যেমন ইউএসএ আছে, কানাডা, অস্ট্রেলিয়া, এদিকে আপনার আছে ইউরোপিয়ান কিছু কান্ট্রি যেমন স্পেন, গ্রিস, ইটালি, পর্তুগাল, এই কান্ট্রিগুলো আছে। সো সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনি যদি সিটিজেনশিপ বা রেসিডেন্টশিপ চিন্তা করেন, একদম কমের মধ্যে বাংলাদেশি টাকায় 1 কোটি টাকা হতে পারে, এবং উপরে এটা আমেরিকার যেমন EB3 প্রোগ্রাম, EB5 আছে, EB5 প্রোগ্রামে যেমন বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 10 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট করতে হয়। সো ডিপেন্ডিং অন একজন মানুষের ক্যাপাসিটি এন্ড সে কী ধরনের রেসিডেন্স চাচ্ছে, আমার মনে হয় যে ওই কস্টটা তার উপর ডিপেন্ড করবে। স্যার, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মোস্ট অফ দ্য সবাই জানতে চায় যে স্টুডেন্ট ভিসায় যে বা টেম্পোরারি কোনো রেসিডেন্স কার্ড নিয়ে যদি আমি যাওয়ার পরে কি আমি দেশে কাজ করতে পারবো কিনা? আচ্ছা, এগেইন এটা ডিপেন্ড করে হচ্ছে পার্টিকুলার কান্ট্রির ইমিগ্রেশন পলিসির উপরে। কিছু কিছু কান্ট্রি আছে যেখানে স্টুডেন্টের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কান্ট্রি দেখা যায় যে স্টুডেন্টদের একটা পার্ট টাইম করার সুযোগ দেয়। অবশ্যই তাদের নির্দিষ্ট পলিসি ক্রাইটেরিয়া আন্ডারে যদি সেটা পড়ে, সেক্ষেত্রে পার্ট টাইম কাজ করার সুযোগ থাকে। স্টুডেন্ট অবস্থায় ফুল টাইম কাজ করার সুযোগ থাকে না বললেই চলে। কোনো কান্ট্রি ওই সুযোগটা খুব একটা দেয় না, কিছু কিছু বিশেষ ক্ষেত্রে দিয়ে থাকে ফুল টাইম কাজ করা। আর এমনিতে আপনি যেটা বললেন যে টেম্পোরারি রেসিডেন্স, এগেইন টেম্পোরারি রেসিডেন্স ডিপেন্ডিং অন কোন ক্রাইটেরিয়াতে সে আছে। টেম্পোরারির মধ্যে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সো কোন ধরনের টেম্পোরারি স্ট্যাটাস সে একটা কান্ট্রিতে হোল্ড করছে। মোস্ট অফ দ্য কেসেসে যদি ওয়ার্কার স্ট্যাটাস কেউ হোল্ড করে তাহলে সে ফুল টাইম কাজ করতে পারবে, বাট অন্যান্য স্ট্যাটাস যেমন ভিজিটর স্ট্যাটাস যদি আপনি বলেন, বা কোনো একটা পার্টিকুলার শর্ট টার্ম কোর্সের জন্য কেউ যদি যেয়ে থাকে, ওই ক্ষেত্রে তারা কাজ করতে পারবে না। আচ্ছা স্যার, আমাকে একটু বলবেন কাইন্ডলি, স্যার আমাকে কাইন্ডলি একটু বলবেন যে আমি যদি এখন স্টুডেন্ট ভিসা বা হচ্ছে অন্য কোনো প্রোগ্রামের জন্য আমি ব্যাংক স্টেটমেন্টটা রেডি করতে চাই, আমার কি এখন থেকে রেডি করা উচিত, নাকি হচ্ছে আমি পরবর্তীতে যখন কাজ শুরু করব তখন থেকে শুরু করা উচিত? ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে বেশিরভাগ কান্ট্রিতেই দেখা যায় অ্যাটলিস্ট 3 to 4 মান্থের একটা স্টেটমেন্ট তারা চেয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এটা 6 months 1 year পর্যন্ত চেয়ে থাকে। সো আমি বলবো কেউ যদি প্ল্যান করে থাকে যে সে আপকামিং কোনো একটা টাইমে দেশের বাইরে অ্যাপ্লাই করতে চাচ্ছে, তাহলে যত তাড়াতাড়ি একটা ব্যাংক স্টেটমেন্টের জন্য ব্যাংক ট্রানজ্যাকশন শুরু করতে পারে বা টাকাটা সে তার কোনো একটা অ্যাকাউন্টে রেখে দিতে পারে, এটা আমি বলবো অবশ্যই সুনার দ্য বেটার। বাট দেন অ্যাগেন মানে এটা লাস্ট মোমেন্টে করলেও করা যেতে পারে। এখন কেউ হয়তো প্রিপেয়ার্ড ছিল না বা তার ফান্ডটা অ্যাভেলেবেল হতে সময় লেগেছে এবং তার ভিসা অ্যাপ্লিকেশনের সময় চলে এসেছে, সেক্ষেত্রে লাস্ট মোমেন্টেও ফান্ড অ্যারেঞ্জ করে দেন ওটার সাথে একটা এক্সপ্লেনেশন অ্যাড করে দিতে হয় যে কেন এত দেরি করে ফান্ড অ্যারেঞ্জ করা হয়েছে। স্যার, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আমার কি কি কারণে ভিসা বাতিল হতে পারে, কারণ আমি তো সবকিছু রেডি করলাম, তা আমার কেন ভিসাটা রিজেক্ট হয়? রাইট। সো
এই কোশ্চেনের বেশ কয়েকটা খুব ডিরেক্ট পয়েন্টস আছে আমি যেগুলো অ্যাড করতে চাই। ফার্স্ট অফ অল হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যে ভিসা প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করছেন ওই ভিসা প্রোগ্রামের জন্য আপনি আসলে এলিজিবল কিনা। হ্যাঁ, ওখানে প্রত্যেকটা ভিসা প্রোগ্রামে কিছু ক্রাইটেরিয়া দিতে হয় এবং এই ক্রাইটেরিয়াগুলো যদি কোনো একটা ক্রাইটেরিয়া যদি আপনি ম্যাচ না করেন অবশ্যই আপনার ভিসা রিজেক্ট হবে। সেকেন্ড হচ্ছে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, ধরেন কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড যদি থেকে থাকে, আপনি আগে কোনো একটা ক্রাইমের সাথে যুক্ত হয়েছেন বা আপনার নামে কোনো একটা কেস রয়েছে আপনার কান্ট্রিতে, বা কোনো মেজর ব্যাড আমি বলবো যে ব্যাড ইনফ্লুয়েন্স বা ব্যাড নিউজ আছে আপনার লাইফের ব্যাকগ্রাউন্ডে, ওই জিনিসটা অবশ্যই আপনার ফাইলকে এফেক্ট করবে। তারপর হচ্ছে মেজর কোনো মেডিকেল ইস্যু যদি থেকে থাকে আপনার, স্পেশালি সংক্রামক রোগ যেগুলো বা খুব সিরিয়াস টাইপের রোগ যেগুলো, যেমন হেপাটাইটিস বি, HIV, টিউবারকুলোসিস, এই টাইপের রোগ থেকে থাকলেও কিন্তু আপনার ভিসা ক্যান্সেলেশন বা রিজেকশন হতে পারে। এর পাশাপাশি আপনার ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। একটা ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন আপনি প্রপারলি অর্গানাইজ করে সাবমিট করেছেন কিনা, ডকুমেন্টেশনে আপনি কোনো মিথ্যা ইনফরমেশন দিয়েছেন কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো আমি বলবো একটা ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রিজেক্ট হওয়ার এর বাইরেও আরও অনেক রিজন থাকতে পারে। সামটাইমস আপনি সব কিছু ঠিকমতো করার পরেও কিন্তু আপনার ভিসা রিজেকশন হতে পারে। ভিসার কখনো 100% গ্যারান্টি দেওয়া পসিবল না, বাট অবশ্যই এই 3-4টা বিষয় যে আমি বললাম, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, মেডিকেল ব্যাকগ্রাউন্ড, প্রপার ডকুমেন্টেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করেছে কিনা, এটা অবশ্যই অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে দেখে নিতে হবে। জি অবশ্যই। স্যার আমার হচ্ছে লাস্ট একটা কোশ্চেন আছে আপনার কাছে। আমার যদি কোনো কারণে ভিসাটা রিফিউজড হয় তাহলে কি আমি সেকেন্ড টাইম আবেদন করতে পারবো? রাইট, মোস্ট কেসেসে ইয়েস, বেশিরভাগ ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন ভিসা রিজেকশন হলে। বাট কিছু কিছু পার্টিকুলার কান্ট্রি আছে যারা আসলে, যেমন একবার রিজেকশন হলে সেকেন্ড টাইম অ্যাপ্রুভ করার ক্ষেত্রে তারা খুবই কেয়ারফুল থাকে, যেমন কানাডা, অস্ট্রেলিয়া বা USA যদি বলি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সার্টেন টাইম গ্যাপ দিয়ে অ্যাপ্লিকেশনটা করা ভালো। আবার কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার কাছে যদি মনে হয় যে আপনি আসলে কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন মিসিং থাকার কারণে বা ভিসা অফিসারের ভুল ডিসিশনের কারণে আপনারটা রিফিউজ হয়েছে, তখন আপনি আবার একটা নিউ অ্যাপ্লিকেশন ইমিডিয়েটলি চাইলে সাবমিট করতে পারেন। সো এটা সাধারণত কোনো রেস্ট্রিকশন থাকে না যে একবার রিফিউজ হলে আবার রিফিউজ করা যাবে না। তবে রেস্ট্রিকশন থাকে কিছু কিছু ক্ষেত্রে, আমি আপনাকে দুটো এক্সাম্পল দিই সেক্ষেত্রে। একটা হচ্ছে যদি মিসরিপ্রেজেন্টেশন অর্থাৎ মিথ্যা কথা বলে আপনি ভিসা অ্যাপ্লাই করে থাকেন অ্যান্ড ওই দেশের অথরিটিটা আইডেন্টিফাই করতে পারে, তাহলে কিন্তু তারা আপনাকে ব্যান করতে পারে। ব্যানটা দেখা যায় মোস্ট কেসেসে ন্যূনতম 1 বছর হয়ে থাকে, উপরের দিকে এটা 5 বছর 10 বছরও হয়ে থাকে। তো ওই টাইমের মধ্যে আপনি আর ওই দেশে অ্যাটলিস্ট অ্যাপ্লাই করতে পারবেন না। এক্স্যাক্টলি। আরেকটা ইনফরমেশন হচ্ছে, স্পেশালি এটা হচ্ছে যারা হচ্ছে অ্যাসাইলাম সিকার, কোনো দেশে মানুষ যখন প্রোটেকশনের জন্য আবেদন করে অ্যান্ড ওখানে যদি সেই প্রোটেকশন আবেদনটা ফেল করে, তার মানে হচ্ছে সে মিথ্যা বলে প্রোটেকশন আবেদন করেছিল। ওই ক্ষেত্রেও কিন্তু অন্যান্য ধরনের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন ক্রিয়েট হয়। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই পডকাস্টে জয়েন করার জন্য। থ্যাংক ইউ আপনাকে। আজকে আপনাদের অনেক ইম্পর্টেন্ট সব ইনফরমেশন দেওয়া হয়েছে। যারা নতুন করে চিন্তা করছেন যে আমি দেশের বাইরে যাব, আমি কিভাবে শুরু করব, কিভাবে কি করব বুঝতে পারছেন না, তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের এমজি ইমিগ্রেশনে। আমাদের এমজি ইমিগ্রেশনের ওয়ার্ল্ডের প্রায় সব কান্ট্রিগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসে আমাদের স্যার আছেন যিনি একজন কানাডিয়ান ইমিগ্রেশন লয়ার। আপনারা ওনার অ্যাডভাইস নিতে পারেন। উনি আপনাদের জন্য কানাডার সকল ধরনের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য হেল্প করতে পারবে। আমরা আছি অফিসে, আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান পাবেন এমজি ইমিগ্রেশনে। তাই দেরি কেন, আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেসটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।